সাংস্কৃতিক প্রসঙ্গ। বীরস্তম্ভ, বনদেবতা, রঙ্কিনী, লোকধর্ম ও শিল্পকলা, পশ্চিমবঙ্গের নাথ ধর্ম, পীর ও গাজী সাহেব, দক্ষিণ রায়, দশাবতার তাস, পশ্চিমবঙ্গের চিত্রকর, কুরমুনের গাজন, ইন্দ্রধ্বজের উৎসব, ভাদু ও সয়লা উৎসব, প্রান্তিক। বিষয়গুলির সাংস্কৃতিক তাৎপর্যের জন্য স্বতন্ত্রভাবে সন্নিবেশিত করা হলো। গ্রাম প্রদক্ষিণ অংশের মধ্যেও প্রচুর সাংস্কৃতিক উপকরণ আছে। পার্থক্য হল এই অংশে আলোচনা প্রধানত বিষয়কেন্দ্রিক। বীরস্তম্ভ। ছাতনা সামন্তভূমের প্রাচীন রাজধানী বাঁকুড়া জেলায়। মানভূমের সংলগ্ন সামন্তভূম। বাঁকুড়া শহর থেকে ৮-১০ মাইল পশ্চিমে ছাতনা। অনতিদূরে শুশুনিয়া পাহাড় দেখা যায়। পাহাড়ের মধ্যে পুষ্করণা পোকর্ণাধিপতি সিংহবর্মার পুত্র চন্দ্রবর্মার বিখ্যাত শিলালিপি ও চক্র। সাধারণের কাছে চাঁদ সূর্য বলে পরিচিত। সামনের চাঁদরা গ্রামের ভিতর দিয়ে পাহাড়ে যেতে হয়। চক্রস্বামী বিষ্ণুর পাশে ছাতনায় শাক্তদেবী বাঁশুলি বিরাজ করছেন। পশ্চিমবঙ্গ ও মানভূমের সাংস্কৃতিক সাদৃশ্য এখানে সুস্পষ্ট। ছাতনায় ভ্রমণকালে গ্রাম্য বিদ্যালয়ের একজন শিক্ষক বললেন, ইনভার্টেড কমার ভেতর, এখানে এক পুকুর পাড়ে কতকগুলি বিচিত্র পাথরের স্তম্ভ আছে। তার গায়ে নানা রকমের মূর্তি খোদাই করা আছে, দেখবেন। ইনভার্টেড কমা শেষ। কথা শুনেই শিলাস্তম্ভগুলি সম্বন্ধে আমার যে ধারণা হয়েছিল, পরে চোখের সামনে সেই ধারণাই যেন সত্য হয়ে ভেসে উঠল। শিলাস্তম্ভগুলি মনে হয় প্রাগৈতিহাসিক প্রস্তর যুগের সংস্কৃতির স্মৃতি নিদর্শন, অর্থাৎ মেগালিথিক কালচারের নিদর্শন। প্রস্তর যুগের নিদর্শন নয়, সেই সংস্কৃতির উত্তর সাধকদের পরবর্তীকালের নিদর্শন। ছাতনার একটি পুকুর পাড়ে অনেক কালে ধরে শিলাস্তম্ভগুলি রয়েছে। কিংবদন্তি হল, একদা রাত্রিকালে বাইরের কোনো শত্রু সামন্তভূমের রাজধানী ছাতনা আক্রমণ করে। রাজার কুলদেবী বাঁশুলি স্বয়ং মায়াসেনা সৃষ্টি করে তাদের পরাজিত করেন। এর মধ্যে ভোর হয়ে যায় এবং ভোরের সূর্যালোকে দেবীর মায়াসেনারা পাষাণে পরিণত হয়। স্তম্ভগুলির গায়ে তাই যোদ্ধামূর্তি ইত্যাদি খোদাই করা আছে। কেউ বলেন এখানে কোনো ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে যে বীর সেনারা নিহত হয়েছিল এগুলি তাদেরই সমাধিস্তম্ভ। কেউ বলেন এগুলি কামুফ্লাজ বা ছদ্মরূপ। প্রচুর শিলাস্তম্ভ এইভাবে নাকি উন্মুক্ত স্থানে প্রথিত করে সেকালের রাজারা শত্রুর মনে বিশাল সৈন্য সমাবেশের ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে চাইতেন। এই রকম অনেক কাহিনী ও কিংবদন্তি শিলাস্তম্ভগুলিকে কেন্দ্র করে রচিত হয়েছে। তথ্য নির্ভরতার অভাবে কল্পনা পক্ষ বিস্তার করেছে। ছাতনার শিলাস্তম্ভগুলি বীর যোদ্ধাদের স্মৃতিস্তম্ভ হওয়া আশ্চর্য নয়, কিন্তু তার আসল ঐতিহাসিক পরিচয় তা নয়। যে শিলাস্তম্ভগুলির কথা বলছি তার উচ্চতা গড়ে 4-5-6 ফুট হবে, হয়তো আরও বেশি হতে পারে, কারণ মাটির মধ্যে বসে গেছে, কেউ খুঁড়ে বার করেনি। সুতরাং সম্পূর্ণ স্তম্ভের উচ্চতা সম্বন্ধে ব্র্যাকেটে খুঁড়ে বার না করলে ব্র্যাকেট ক্লোজড আন্দাজে কিছু বলা যায় না। স্থানটি বিশেষভাবে লক্ষ্য করে দেখেছি। আশেপাশে অনেক শিলাশীর্ষ ভূগর্ভ থেকে সামান্য 5-6 ইঞ্চি করে উপরে উঠে রয়েছে। মনে হয় সবগুলি ওই শিলাস্তম্ভ মাটির তলায় বসে গেছে, খুঁড়ে বার করা যায়। এই কারণেই মনে হয় শিলাস্তম্ভগুলি বেশ প্রাচীন। তা না হলে ছাতনার মতন পাথুরে জায়গায় গড়পড়তায় 5-6 ফুট মাটির তলায় বসে যাওয়া সহজ ব্যাপার নয়। শিলাস্তম্ভগুলি হো, মুন্ডা প্রভৃতি
ছোটনাগপুরের আদিম নিষাদ জাতির মেগালিথিক আচারের নিদর্শন বলেই মনে হয়। ছাতনার আশেপাশে আরও কয়েক স্থানে এই ধরনের অনেক শিলাস্তম্ভ প্রথিত আছে। ছাতনার ক্রোশ 2 দক্ষিণে মৌলবনা গ্রামে মৌলেশ্বর থানের কাছে এই রকম শিলাস্তম্ভ আছে। মৌলেশ্বর প্রাচীন শিব লিঙ্গমূর্তি, পাশে নীলাম্বর মহাদেব ও চণ্ডীর স্থান। 1.5 হাত উঁচু এক শিলাদণ্ড চণ্ডীরূপে পূজিত হয়। তারই পাশে ভাঙা জৈন, বৌদ্ধ ও গণপতি মূর্তি ছড়ানো। শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার কাছে একটি শিলাস্তম্ভ আছে। স্তম্ভ শীর্ষে সিংহ ও অশ্বারূঢ় নরমূর্তি খোদিত। স্থানীয় লোক নরসিংহ বলে পূজা করেন। মেদিনীপুর জেলায় কেশিয়ারি থেকে মাইল 5-6 দূরে কিয়ার চাঁদ বলে একটি গ্রাম আছে। এই গ্রামে বিশাল মাঠের মধ্যে প্রচুর পাথরের স্তম্ভ মাটিতে প্রথিত রয়েছে দেখা যায়। দেখে মনে হয় স্থানটিতে একাধিক দেবালয় ছিল। দেবালয়ের ভিত্তিপ্রস্তর, বেদি ইত্যাদি এখনও আছে। ভাঙাচোরা বহু দেহাংশ আছে। প্রথিত স্তম্ভগুলি ভাঙা মন্দিরেরই টুকরো, কিন্তু স্তম্ভগুলির বিচিত্র বিন্যাস দেখলে শুধু মন্দিরের ছড়ানো টুকরো বলে মনে হয় না। নানা রকম প্রশ্ন জাগে মনে। প্রথম প্রশ্ন হলো, দেবালয়ের বড় বড় টুকরোগুলি এইভাবে ছড়িয়ে দিল কে এবং কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, স্তম্ভগুলি মৃত্তিকা গর্ভে প্রথিত হলোই বা কী করে? আমরা খুঁড়ে দেখেছি মাটির তলায় প্রায় 2 ফুট 2.5 ফুট পর্যন্ত প্রথিত স্তম্ভ আছে। কেন প্রথিত? আমাদের ধারণা এগুলি স্মৃতিস্তম্ভ ও বীরস্তম্ভ। এমন অনেক স্থানে এরকম প্রথিত স্তম্ভ আছে যেখানে কোনো ভগ্ন দেবালয়ের চিহ্ন নেই, কাছাকাছিও নেই। যেমন বাঁকুড়ায় বা হুগলিতে পাথরখণ্ড বহন করে এনে মাটিতে পোঁতা হয়েছে, পরিষ্কার বোঝা যায়। তাছাড়া পাথরের গায়ে মূর্তি খোদাই করা হবে কেন? ধনুর্বাণধারীর মূর্তি, অশ্বারোহীর মূর্তি এরকম স্থূলভাবে খোদিত এসব অঞ্চলে কোনো মন্দিরের গায়ে চোখে পড়েনি। যেখানে ভাঙা মন্দিরের পাথরখণ্ড পাওয়া গিয়েছে, যেমন কিয়ার চাঁদে, সেখানে সেগুলিকে স্মৃতিস্তম্ভরূপে ব্যবহার করার জন্য নতুন করে চাঁছা ছোলা ও খোদাই করা হয়েছে। কিয়ার চাঁদের স্তম্ভগুলিকে ভালো করে পরীক্ষা করলেই তা বোঝা যায়। কিয়ার চাঁদের এই পাথরের দৃশ্যের পাশে হাওড়া জেলার আমতা থানার স্মৃতি মন্দিরের দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে। আমতা থানার মাহিষ্য প্রধান গ্রামে সারবন্দি স্মৃতি মন্দিরের বিচিত্র দৃশ্য দেখা যায়। শ্মশানে নয়, লোকবসতির সংলগ্ন স্থানে। একথা উল্লেখ করার কারণ এই যে, স্মৃতি মন্দির নির্মাণ বা স্মৃতিস্তম্ভ প্রথিত করার সুপ্রাচীন প্রথা আজও আমাদের মধ্যে আছে, এবং কেবল শ্মশানে নয়, জনবসতির সঙ্গে। আমাদের শ্মশানে ও গোরস্থানে তার প্রমাণ আজও রয়েছে। আমতা থানায় স্বতন্ত্র কোনো শ্মশানে এ দৃশ্য দেখা যায় না। পথের ধারে ধারে লোকালয়ের মধ্যে মধ্যে এ দৃশ্য দেখা যায়। স্তম্ভ থেকে মন্দির পর্যন্ত আমরা এগিয়ে গেছি, কিন্তু প্রথাটা একই। ছাতনা বা কিয়ার চাঁদ থেকে আমতার গ্রাম একটু দূরে হলেও তার সাংস্কৃতিক দূরত্ব খুব বেশি নয়। দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের অনেক জাতি উপজাতির মধ্যে এইভাবে মৃত ব্যক্তির স্মৃতিরক্ষার প্রথা আজও প্রচলিত আছে। নীলগিরি পাহাড়ের আদিবাসীদের মধ্যে এই প্রথার বিচিত্র সব নিদর্শন দেখা যায়। ফার্গুসন ও ব্রিক্স এ সম্বন্ধে তাঁদের বিখ্যাত গ্রন্থে সবিস্তারে আলোচনা করেছেন। ব্রিক্স লিখেছেন যে, নীলগিরি পাহাড়ের ইরুল ও কুরুম্বরা এই ধরনের স্মৃতিস্তম্ভকে বীর কল্লু বলে। কল্লু কথার অর্থ পাথর, বীর কল্লু মানে বীরের পাথর, অর্থাৎ বীর স্তম্ভ। 1 নম্বর ফুটনোট, J.W. Briggs, An Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris, London, 1873, p. 5372। আবার টেক্সটে ফিরে আসছি।
হুগলি জেলায় আরামবাগ অঞ্চলে যে পাথরস্তম্ভ আমরা দেখেছি তাকে বীর কাঁড় বলা হয়। কুরুম্বরা যেরকম বীরকল্লুর পূজা করে, পশ্চিমবঙ্গেও তেমনি ভূমিজোরা বীর কাঁড়ের পূজা করে। পূর্ব ভারতের মধ্যে খাসিয়াদের কথা সর্বপ্রথম উল্লেখযোগ্য, কারণ খাসিয়া অঞ্চলে এই ধরনের পাথরের স্মৃতিস্তম্ভ যেমন দেখা যায় সেরকম পর্যাপ্ত পরিমাণে বোধ হয় আর কোথাও দেখা যায় না। ফার্গুসন বলেছেন এক নম্বর ফুটনোট, ফার্গুসন রুড স্টোন মনুমেন্টস চ্যাপ্টার 13 পেজ 461 to 62। আবার টেক্সটে ফিরে আসছি। Throughout the whole of the western portion of the hilly region inhabited by tribes bearing the generic name of Khasias, rude stone monuments exist in greater numbers than perhaps in any other portion of the globe of the same extent. মেজর গার্ডন খাসিয়াদের মেনহির বা একক প্রস্তর স্তম্ভগুলি সম্বন্ধে বলেছেন যে সেগুলি 2-3 ফুট থেকে 12-14 ফুট পর্যন্ত দীর্ঘ হয়। জয়ন্তিয়া পাহাড়ের কোথাও কোথাও বিরাট আকারের স্তম্ভও দেখা যায়। তার মধ্যে একটি 27 ফুট লম্বা ও 2.5 ফুট মোটা স্তম্ভও আছে। পাথরের স্তম্ভগুলি সাধারণত দেখা যায় অত্যন্ত স্থূলভাবে চাঁচা ছোলা এবং মাথার দিকটা ক্রমে সরু করে উপরটা সুন্দরভাবে গোল করা, ঠিক মুন্ডের মতো। মনে হয় খানিকটা মানব সদৃশ করার চেষ্টা মেনহিরের গড়নের মধ্যে গোড়াতে ছিল, পরে তার অবনতি হয়েছে। তবু মাথার দিকটা বেশ সযত্নেই গোল করা। 2 নম্বর ফুটনোট, মেজর P.R.T. গার্ডন, দ্য খাসিস, লন্ডন 1907 পেজ 144 to 54। আবার টেক্সটে ফিরে আসছি। Mostly stones are roughly hewn and generally taper gradually to their tops, which are sometimes nearly rounded off. বিস্ময়কর হল কিয়ারচাঁদের পাথরস্তম্ভগুলির মধ্যে অনেক স্তম্ভ এইভাবে মাথার দিকে গোলাকার করা হয়েছে দেখা যায়, ঠিক মানুষের মুন্ডের মতন করে চেঁচে ছুলে গোল করা। ছোট দেউলের মডেলের মাথার আমলকগুলিকে স্বেচ্ছায় ভেঙে চুরে গোলাকার করা হয়েছে, স্পষ্ট বোঝা যায়। ক্ষয়ে গিয়ে পাথরের আমলক এরকম গোল হতে পারে না, হতে যা সময় লাগে কিয়ারচাঁদের ইতিহাসের কালের হিসেবে তার নাগাল পাওয়া যায় না। তাছাড়া মাথাগুলি যে স্থূলভাবে পরে ছোলা হয়েছে তা দেখলেই বোঝা যায়। দক্ষিণ ভারত ও পূর্ব ভারত থেকে মেদিনীপুর বাঁকুড়ার সীমান্তের কাছে ছোটনাগপুর অঞ্চলে এলেও দেখা যায় হো ও মুন্ডারা এই ধরনের স্মৃতিস্তম্ভ স্থাপন করে। ড্যালটন সাহেব এই অঞ্চলের হো ও মুন্ডাদের গ্রামের দৃশ্য প্রায় 1 শতাব্দী পূর্বে লিপিবদ্ধ করে গিয়েছেন। প্রত্যক্ষদর্শী অনুসন্ধানীর বিবরণ হিসেবে তার মূল্য খুব বেশি। ছোটনাগপুরের গ্রামে গ্রামে ঘুরে ড্যালটন দেখেছিলেন প্রায় প্রত্যেক হো ও মুন্ডা গ্রামে মৃতের স্মৃতি উদ্দেশ্যে প্রথিত পাথরের স্তম্ভের সমাবেশ আছে। সাধারণত একটি সুনির্বাচিত স্থানে স্তম্ভগুলি প্রথিত 4-5 ফুট থেকে 14-15 ফুট পর্যন্ত বড় বড় স্তম্ভ আছে। স্তম্ভগুলি সারবন্দীভাবে এক লাইনে প্রথিত, বৃত্তাকারে প্রথিত নয়। ড্যালটনের বিবরণটি উদ্ধৃত করছি। 1 নম্বর ফুটনোট, E.T. ডাল্টন, ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল, ক্যালকাটা 1872 পেজ 203। ডাল্টন, রুড স্টোন মনুমেন্টস ইন ছুটিয়া নাগপুর ব্র্যাকেটে অ্যাবস্ট্রাক্ট, প্রসিডিংস এশিয়াটিক সোসাইটি 1873 পেজ 130। আবার টেক্সটে ফিরে আসছি। A collection of the massive grave stones indelibly mark the site of every Ho and Mundari village. A megalithic monument is set up to the memory of the deceased in some conspicuous
spot outside the village. The groups of such stones that have come under my observation in the Munda and Ho country are always in line. The circular arrangement so common elsewhere I have not seen. ডেলটন যখন ছোটনাগপুরের কমিশনার ছিলেন তখন হো ও মুন্ডাদের গ্রামে গ্রামে ঘুরে তিনি এইসব নিদর্শন দেখেছিলেন। এ সম্বন্ধে পরে তিনি লিখেছেন, অনেক স্থানে দেখা যায় সাধারণ স্মৃতিস্তম্ভ ছাড়াও গ্রামবৃদ্ধ, মণ্ডল, নায়ক ও বিশেষ শ্রদ্ধেয় ব্যক্তিদের স্মৃতি উদ্দেশ্যেও স্তম্ভ প্রথিত করা হয়। এই সব স্তম্ভের পূজাও করে তারা, যেমন খারিয়ারা করে। 2 নম্বর ফুটনোট, ডাল্টন, দ্য কোলস অফ ছোটানাগপুর, ট্রানজ্যাকশনস অফ দ্য এথনোলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, 1867, পেজ 38। আবার টেক্সটে ফিরে আসছি। Besides the gravestones, monumental stones are set up outside the village to the memory of men of note. The Kherias have collections of these monuments in the little enclosure round their houses, and libations are constantly made to them. আমতা থানার গ্রামের যে দৃশ্যের কথা বলেছি তার সঙ্গে হৌমুন্ডা খড়িয়া গ্রামের এই দৃশ্যের বিস্ময়কর সাদৃশ্য আছে। কেবল পাথরের স্তম্ভের বদলে প্রচুর পরিমাণে ছোট বড় স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দির উপরতলার দান, কিন্তু স্মৃতি রক্ষার এই প্রথাটি মানব সংস্কৃতির অনেক নিচের তলার দান, বহুকালের প্রথা। মেদিনীপুরের পশ্চিম দিক থেকে বাঁকুড়া পর্যন্ত যেসব অঞ্চলে আমরা প্রস্তরস্তম্ভের এই সব নিদর্শন দেখেছি তার সবটাই ছোটনাগপুর সংলগ্ন অঞ্চল বললেও ভুল হয় না। বিভিন্ন জাতি উপজাতির আদিবাসীদের বাস মেদিনীপুর ও বাঁকুড়ায় যথেষ্ট আছে। এমনকি প্রাকৃতিক পরিবেশের সাদৃশ্যের দিক থেকে বিচার করলে এই অঞ্চলকে আরও একটি ক্ষুদ্রতর ছোটনাগপুর বলা যায়। কেবল পাহাড় ঠেলে ওঠেনি এই যা, উঠতে উঠতে অনেক জায়গায় যে মুখ থুবড়ে পড়েছে তা মাটির রূপ দেখলেই বোঝা যায়। ছোটনাগপুরের সংস্কৃতি ধারার সঙ্গে প্রাগৈতিহাসিক যুগ থেকেই পশ্চিমবঙ্গের এই অঞ্চলের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার প্রমাণ অনেক পাওয়া গেছে। প্রস্তর যুগের আয়ুধ পর্যন্ত মেগালিথিক সংস্কৃতির ধারাও এককালে ছোটনাগপুর থেকে পশ্চিমবঙ্গের এই অঞ্চল পর্যন্ত স্বচ্ছন্দে প্রবাহিত হয়ে এসেছিল মনে হয়। পরে ঐতিহাসিক কারণে মৌলিক জাতির শাখা প্রশাখার মধ্যে ভৌগোলিক বিচ্ছিন্নতার ফলে এবং অন্যান্য উন্নত জাতির সংস্পর্শে আসার ফলে অনেক ক্ষেত্রে এত পরিবর্তন হয়েছে যে আসল রূপ চেনাই যায় না। পরিবর্তন সকলের সমানভাবে হয়নি, তা হয়ও না। একই জাতির বিভিন্ন স্তরের মধ্যেও সংস্কৃতি সংঘাতের ফলে পরিবর্তনের তারতম্য হয়। মেদিনীপুর বাঁকুড়া অঞ্চলেও তাই হয়েছে। বীরস্তম্ভগুলি কেবল অতীতের সাক্ষীস্বরূপ আজও রয়েছে। কোথাও বীরস্তম্ভ বীর কাঁড় হয়েছে, কোথাও অন্য দেবতার নামে পূজিত হচ্ছে। এছাড়া আর কোনো পার্থক্য নেই।